দর্শক, লালমেট নিউজের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তন্ময় আহমেদ নদ। এই মুহূর্তে আমরা আছি লালমেটের একদম তিস্তা নদীর এসপার বাঁধে। এটি এসপার বাঁধে এসেছি আমরা। এই মুহূর্তে আমরা দেখা পেয়েছি এনসিপির জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদের দেখা পেয়েছি আমরা। এই মুহূর্তে কিছু প্রশ্ন লালমেটের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে কিছু বিষয় জানতে চাইবো যে আসলে লালমনিরহাটের ছেলে হিসেবে আপনি এই জাতীয় নাগরিক পার্টির মতো একটি রাজনৈতিক দলের সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং উত্তরাঞ্চলের দায়িত্বে রয়েছেন। তো সম্প্রতি আপনাদের মুখ্য সংগঠক সার্জিস আলম লালমনিরহাটে এসেছিলেন, পথসভা করেছেন, লালমনিরহাটের 5টি উপজেলার মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুড়িমারি স্থল বন্দরের সামনে যে মহাসড়কটি 4 লেন এবং আমাদের যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি পর্যন্ত যায় না, এবং নানা রকম বিভিন্ন ক্লিনিক, ডক্টর সংকট সহ বিভিন্ন কিছু আশ্বাস দিয়েছিলেন। এটা আসলে আপনাদের অগ্রগতির কতটুকু? দেখুন, আমাদের ওই লালমনিরহাটে জাতীয় নাগরিক পার্টির যে পথসভাগুলো হয়েছে তা ঈদের কয়েকদিন আগেই হয়েছে। তারপরে সরকারি ছুটির কারণে সকল ধরনের অফিস বন্ধ, দপ্তরগুলো বন্ধ রয়েছে। আমরা আমাদের জায়গার চাহিদা আমরা জানি, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের যে দৃঢ় প্রত্যয় রয়েছে সেই প্রত্যয়গুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি জনগণের দীর্ঘদিনের চাওয়া ছিল লালমনিরহাটের বুড়িমারি টু লালমনিরহাট যে রোড মহাসড়কটি রয়েছে সেটার জন্য 4 লেনের করা হয়। তো আমরা আমাদের জায়গা থেকে এই দাবির সাথে একমত পোষণ করে আমরা আমাদের জায়গা থেকে অলরেডি মন্ত্রণালয়ে কথা হয়েছে, কিন্তু আমরা আমাদের জনগণের চাওয়া পাওয়া আমরা কাগজে কলমে তাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা এলাকার মানুষের স্বাক্ষর সংবলিত আমরা আবেদনপত্র নিয়ে যাব এবং সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা নিয়ে পরিকল্পনা করবে, ভাববে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লালমনিরহাটের মানুষের জন্য বুড়িমারি টু লালমনিরহাটের যে মহাসড়কটি রয়েছে সেটাকে 4 লেনে উন্নয়ন 4 লেনে নিয়ে আসার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া আমাদের লালমনিরহাটে যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে ডক্টরের অপ্রতুলতা রয়েছে। ডক্টররা ঠিকমতো নিয়মিত আসেন না, এবং যারা আসেন দেখা গেছে সেভিয়ার সমস্যা নিয়ে যে রোগীগুলো যায় তাদেরকে সবসময় বলা হয় রংপুরে যান। তো রংপুরে যেতে যেতে অনেকে মৃত্যুবরণ করে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা মানুষের এই দুঃখগুলোকে নিজের দুঃখ মনে করি, সেই জন্যে সেই দুঃখ লাঘবের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা তরুণ, আমাদের রাজনৈতিক দলের পথ চলা অল্প দিনের, তারপরেও আমরা মানুষের সেই দুঃখগুলো লাঘবের জন্য কাজ করতে চাই। আমরা সেই কাজগুলো করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি, মানুষের সামনে কথা দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে কাজ করব। যেহেতু দীর্ঘদিনের একটা ছুটি চলে গেছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা স্থানীয় জনগণের প্রতিনিধি না হলেও আমরা স্থানীয় জনগণ হিসাবে আমাদের কিছু মানে মানুষের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আমাদের অভিব্যক্তি সবসময় প্রকাশ করে থাকি। আমাদের স্থানীয় জনগণের চাওয়া মানে আমাদের নিজেদের চাওয়া। তো আমরা নিজেদের চাওয়া পূরণের জন্য অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, সরকার দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবে। আরেকটা বিষয় আপনারা জানেন, আমাদের স্থল বন্দরটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই স্থল বন্দর দিয়ে আমরা চাইলেই নেপালের সাথে, ভুটানের সাথে, 7 সিস্টার্সের সাথে আমরা বাণিজ্য করতে পারি। কিন্তু আমরা মনে করছি আমাদের এই স্থলবন্দরটি এফিশিয়েন্ট না। তো এফিশিয়েন্ট করার জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এলাকার মানুষ হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে আমরা সরকারের কাছে আমাদের চাওয়া তুলে ধরতে পারি, আমরা দাবি উত্থাপন করতে পারি, কিন্তু দিন শেষে বাস্তবায়ন করে সরকার। সরকার সবসময় উত্তরাঞ্চলের মানুষকে বৈষম্যের দৃষ্টিতে দেখে। আমরা বিশ্বাস করেছিলাম, আমরা ভেবেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সরকারের থেকে ভিন্ন হবে, তারা বাংলাদেশের সকল মানুষের কথা চিন্তা করবে, সবাইকে সমানভাবে মূল্যায়ন করবে, কিন্তু আমরা আসলে খুবই দুঃখের সাথে বলছি এটা হয় নাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি, আপনি চিটাগংয়ের কথা যদি চিন্তা করেন, ওইখানে
প্রতি মাসে মিনিমাম হইলেও 5-7 জন উপদেষ্টা যায়, গিয়ে চিটাগাংয়ের উন্নয়নের জন্য তারা কি কি করবে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আসে। তারা অলরেডি জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করেছে, বন্দরকে এফিশিয়েন্ট করার জন্য কাজ করেছে, কিন্তু এই যে রংপুর অঞ্চল সব সময় অবহেলিত থেকে গেছে। আমাদের অনেক বড় একটা নদী রয়েছে, তিস্তা নদী। এই তিস্তা নদীকে যদি আমরা আমাদের এলাকার মানুষের জন্য কাজে লাগাতে পারতাম, তাহলে এইখানকার যে উর্বর জমি রয়েছে সেখানে আলু হতো, গম হতো, ভুট্টা হতো, বাদাম হতো, সকল ধরনের ফসল আমরা উৎপাদন করতে পারতাম। হ্যাঁ, আমাদের এই উৎপাদনগুলো হয়, কিন্তু আমাদের দেশের চাহিদার তুলনায় সেটা কম হয়। যদি আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এই সরকার, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা যদি প্রতিফলন হয়, এই তিস্তা পাড়ের মানুষের যদি দুঃখ লাঘব করতে পারে, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের উন্নয়ন সম্ভব হবে, এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। দেখেন, এই তিস্তা নদীটি একসময় হারাগাছের দিকে ছিল, অথচ এই নদী এখন খুনিয়াগাছের কাছাকাছি এসে গেছে। কেন হয়েছে? আমরা, আমাদের সরকার এদেশের মানুষের চাহিদাগুলো পূরণ করতে পারে নাই, তিস্তা নদী নিয়ে তাদের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে পারে নাই। উপরন্তু আমাদের কাছে এটা মনে হয় তারা উত্তরাঞ্চলের মানুষকে নিয়ে চিন্তাই করে না, তারা সবসময় আমাদের এই অঞ্চলের মানুষকে অবহেলার দৃষ্টিতে দেখেছে। যদি এই তিস্তা নদী নিয়ে তারা পরিকল্পনা করত, চিন্তা করত, ভাবতো, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের, তিস্তাপাড়ের মানুষের বারবার জমি হারাতে হতো না, ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় গিয়ে অন্যের জমিতে বসতি স্থাপন করতে হতো না। এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের আসলে কিছু নাই। আমার আসলে খুবই কষ্ট হচ্ছে, কান্না চলে আসছে, কিন্তু এটাকে সংযত করতে হবে। এই অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমি এই সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য পৃথিবীর যে কোনো দেশের সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই গ্রহণ করব, কিন্তু অবশ্যই যেন সেটা বাংলাদেশের স্বার্থে হয়। তো আমরা তিস্তার এই কথা বাদ দিয়ে যদি আমরা বলি, আমাদের এই অঞ্চলে মাদকের অনেক বড় সমস্যা রয়েছে। মাদক দ্রব্যের চোরাচালান ইন্ডিয়া থেকে হয়, সেটা এই মাদক নিয়ে আপনাকে বলবো, এটি আমরা পরের ইয়েতে যাব। আমরা